পারে বা যা কিছু লড়াই, এই সব লড়াই যেমন কারখানার অভ্যন্তরে কারখানা বাঁচানোর লড়াই, এবং সেই লড়াইটা নয়া উদারবাদের বিরুদ্ধে লড়াইয়ের বাইরে কোনো বিচ্ছিন্নভাবে কারখানা বাঁচানোর লড়াই নয়। সেই সচেতনতার পরিচয় আমাদের দুর্গাপুর আসানসোলের শ্রমিক শ্রেণী দিচ্ছেন, অবশ্যই দিচ্ছেন। একটা দুটো তিনটে চারটে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শ্রমিক শ্রেণীর সচেতনতাকে বিচার করে কোনো সিদ্ধান্তে আসা যায় না। আমরা কেউ ইতিহাসের পাতায় আটকে থাকতে চাই না। আসলে ইতিহাসও কখনো ইতিহাসের পাতায় আটকে থাকে না। এটা একটা গতি, এবং এই গতি হলো, সেই গতি তৈরি করে, ইতিহাস তৈরি করে মানুষ, এবং মানুষ তার মুক্তির জন্য যে লড়াই, সেই লড়াইয়ের দিকে সে এগিয়ে যাবেই। হ্যাঁ, কখনো এক পা এগিয়ে দু পা পিছোতে হয়। চারপাশের পরিবেশ পরিমণ্ডলটা যাদের স্বার্থবাহী নীতির জন্য আমার কারখানা সংকটে, শ্রমজীবী মানুষ সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, কৃষক সমাজ সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, আগামী প্রজন্মের সামনে কাজ পাওয়ার সম্ভাবনার সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই কর্পোরেটগুলোই তো মিডিয়া চালায়, সেই কর্পোরেটগুলোই তো সো কল্ড এন্টারটেনমেন্টের ব্যবসা চালায়, মনোরঞ্জনের কারবার চালায়। মনোরঞ্জনটাও কেমন হবে, মানুষকে ভাবতে শেখানোর চেষ্টা করে, মানুষের বিচার বুদ্ধি চিন্তা ভাবনাকে নিজেদের মতো করে গড়ে নিতে চায়। ফলে লড়াইটা কঠিন, কোনো সন্দেহ নেই। লড়াইতে সবসময় শ্রমিকদেরকে লড়াকু সচেতনতায় দাঁড় করিয়ে লড়াইটা যে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারছি সবসময়, এমনটা নয়। বিশেষ করে 19-21 সেই নির্বাচনগুলোতে বা এই সময়ে গোটা পশ্চিমবাংলায়, গোটা দেশে, নাগপুরের দেখানো রাস্তায়, গোটা দেশে যেভাবে আরএসএস বিজেপি শ্রমজীবী মানুষের রুটি রুজির প্রশ্নগুলোকে পিছনে ফেলে দিয়ে জাতের নামে ধর্মের নামে ভুল এজেন্ডাগুলোকে সামনে এনে শ্রমজীবী মানুষকে বিভক্ত করে এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতার আজকে প্রায় সর্বত্র আরএসএস রাজনৈতিক হিন্দুত্ববাদীরা আজকে দখল করে নিয়েছে। তাহলে তার বিরুদ্ধে লড়াই, এবং সেই জন্য বামপন্থীরা আজকে আওয়াজ দিয়েছে, শুধু আরএসএস বিজেপি আর তার স্যাঙারদের হারালে চলবে না, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। কাজে এই লড়াইটা তিলকের মাঠে দাঁড়িয়ে দুর্গাপুরের শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে মে দিবসে, আমাদের আজকের শপথ শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে একটা বিকল্প সরকার তৈরি নয়, সেটা বটেই। সেই বিকল্প সরকার তৈরি করতে গেলে বিজেপি এবং তার স্যাঙারদের হারাতে হবে। আর পশ্চিমবাংলার মাটিতে বিজেপি, আরএসএস বিজেপি তৃণমূল একসঙ্গে, এক তো বাইরে রেখে দক্ষিণপন্থীদের আর একটা দোকানকে যদি খুলে রেখে আরএসএস এর রাজনীতির লাভ হয়, বিজেপির লাভ হয়, তাহলে তৃণমূলকে বাইরে রাখবে। সেই জন্য পশ্চিমবাংলায় সারা দেশে বিজেপিকে হারানোর যে লড়াই, সেই লড়াইয়ে পশ্চিমবাংলার আবশ্যিক শর্তটা হলো বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে হারানো। বলে সে কাজ তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করতে হবে। 10টা বছরের মোদী সরকারের সুযোগকে ব্যবহার করে, 5-6 বছরের অটল বিহারী বাজপেয়ী সরকারের অবস্থানের সুযোগকে ব্যবহার করে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অলিন্দে আরএসএস ঢুকে পড়েছিল। আর এই 10 বছরের মোদী সরকারের অবস্থানের সুযোগকে ব্যবহার করে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গাকে আরএসএস দখল করে নিয়েছে, নিয়ন্ত্রণ করছে। তাই শুধু ওদেরকে সরকার থেকে বদলে দিলে হবে না, সে তো দিতেই হবে। প্রথম শর্ত 1-এ ভর্তি না হলে মাধ্যমিক পরীক্ষায় যাওয়া যায় না, প্রথম শর্ত হারাতে হবে। কিন্তু 10 বছরে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে সে বাম হতে পারে, দক্ষিণপন্থা হতে পারে, রুটি রুজির প্রশ্নগুলো নিয়ে, মোদ্দা কথা হলো শ্রেণীর প্রশ্নগুলো নিয়ে যে রাজনৈতিক পরিমণ্ডল ছিল, সেটাকে ভেঙে দিয়ে জাত ধর্মের নাম করে রাজনৈতিক হিন্দুত্ববাদের জন্য যে উর্বর জমি তৈরি করেছে, তার গভীর প্রভাব সমাজের অভ্যন্তরে সেঁধিয়ে গেছে। তাহলে তাকে পর্যন্ত উৎখাত করতে হবে। তাহলে এই লড়াইটা শুধুমাত্র 4 জুনের নির্বাচনী ফলাফলের লড়াই নয়, এই লড়াইটা ভোটের পরেও
দীর্ঘস্থায়ী লড়াই, এবং আমি নিশ্চয়ই আমরা একমত হব তীব্র দক্ষিণপন্থার বিরুদ্ধে আরএসএসের জনগণকে ভাগ করে আম্বানি আদানিদের লুট করার জন্য পরিবেশকে তৈরি করে দেওয়ার যে পরিবেশ এখন আমাদের দেশে চলছে, এর বিরুদ্ধে যদি প্রকৃতপক্ষে ভারতবর্ষকে বাঁচাতে হয়, ভারতবর্ষের সংবিধানকে